বিশাল বড় জাহাজের মধ্যে এক তরুণ যুবক খুব চিন্তা ভাবনা করতেছে। তার চিন্তা হচ্ছে যে পড়াশোনা তো শেষ, সামনে চাকরি বাকরি হবে কিনা, কি করব, ক্যারিয়ারের অবস্থাটা কোন দিকে যাবে। তার এই চিন্তা দেখে ওই বিশাল বড় জাহাজের যে ক্যাপ্টেন, উনি মানুষের মন রিড করতে পারতো, মানে সে কি চিন্তা করছে এটার উপর ভিত্তি করে বুঝতে পারতো যে মনের মধ্যে কিরকম কাজ, তার কিরকম ঘটনা চলছে। তখন সেই যুবককে ডাকছে, ডেকে বলছে যে তুমি ইঞ্জিন রুমের মধ্যে আসো। যে রুম থেকে বিশাল বড় জাহাজটা আগায় যাচ্ছিল, ওই রুমে যাওয়ার পরে উনি বললো যে ওইখানে একটা সুইচ আছে, সেই সুইচটা প্রেস করো। সুইচ যখন প্রেস করছে একটা দরজা বন্ধ হয়ে গেছে। 25-30 সেকেন্ড বলছে আরেকটা সুইচ, এটা হচ্ছে চাপ দাও। ওইখানে চাপ দিয়েছে, আরেকটা সুইচ চাপার পরে আরেকটা দরজা বন্ধ হয়ে গেছে। তখন উনি চিন্তা করলো যে কি ব্যাপার, দুইটা সুইচ টিপলাম, দুই দিকে দরজা বন্ধ হয়ে গেল। বলতেছে যে তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে এরকম দুইটা সুইচ তোমাকে টিপা শিখতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তো এই যে দুইটা সুইচ, এই দুইটা সুইচ যদি কেউ ঠিকভাবে প্রেস করতে পারে তাহলে সাফল্যটা কেমন হয় সেটার নমুনা হচ্ছে ওই লোক, ওই যে একজন স্টুডেন্ট ছিল, শুধু চিন্তার মধ্যে আছে যে কি হবে, ভবিষ্যৎ কতটা সুন্দর হবে নাকি কিরকম টেনশনের মধ্যে জীবন যাবে। সেই ছেলে পরবর্তীতে এমন কিছু করছে, তার মৃত্যুর পরে ১৫০০ পৃষ্ঠা লাগছে শুধু তার জীবদ্দশায় কি অসাধারণ কাজ তিনি করছেন সেটা প্রকাশ করার জন্য। ওই যে দুইটা সুইচ, যে দুইটা সুইচ টিপ দিতে পারলে জীবনে সফল হইতে পারবো। এই সাফল্যের জায়গায় আসার আগে একটা প্রশ্ন করতে চাই, বিসিএস ক্যাডার কারা কারা হইতেছে? একটু হাত উঁচু করি তো। সো নাইস, হাত নামাই। আজকে ফজরের নামাজের সময় হিন্দু হোক মুসলমান হোক, ভোর 5টার দিকে ঘুম থেকে উঠছি কারা কারা? সত্যিকার অর্থে হাত উঁচু করি। ও সো ফাইন। আচ্ছা, গতকাল রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়েছি কারা কারা? একটু হাত উঁচু করি। আপনারা লিখে ফেলেন, যদি এটাই সত্যি চিত্র হয় তাহলে যারা যারা হাত তুলেছেন প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকের মনের যে চাওয়া অফিসার হওয়া বা যেটাই হইতে চায় সে অবশ্যই হয়ে গেছে ইনশাল্লাহ। এটা খুব বিস্ময়কর ব্যাপার যে বিসিএস অফিসার হইতে চাই এবং সেই জন্য ভোরে ওঠার যে প্রক্রিয়া সেটা রংপুর ইউনিভার্সিটির এখানে যারা আছে বেশিরভাগ জন মানতেছে, এটা আনবিলিভেবল, মানে খুব অসাধারণ। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ব্যাচ স্টুডেন্টদেরকে পড়াই যে তুমি কি হইতে চাও, কয় যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই, বিসিএস হইতে চাই। ভোরে উঠছো কয়জন? দেখা যায় যে 20% উঠছে, 80% উঠে নাই। কিন্তু এখানে যেটা দেখলাম যারা হইতে চায় তারাই আলহামদুলিল্লাহ উঠিয়েছে। আচ্ছা, আমরা এই যে বিসিএস অফিসার হইতে চাই, যারা যারা এতক্ষণ হাত তুলেছি, এই জিনিসটা খাতা কলমে লিখেছি কারা কারা? তারা উঠান তো। লিখছি কারা কারা? লিখছে অনেক কম না পার্সেন্টেজ? ভেরি নাইস। আচ্ছা, এই বিসিএস অফিসার হওয়ার জন্য কি কি করব সেটার প্ল্যানটা লিখছে একদম ডিটেইলস, এটা কারা কারা? হাত উঁচু করেন তো। ভেরি নাইস। আপনারা কি মিশরের পিরামিডের নাম শুনছেন? তো আসবো এই জায়গায়। মিশরের যে পিরামিড, আমি যে জায়গায় ছিলাম এখানে আসতেছি এখনই। মিশরের পিরামিডের ওইখানে লেখা আছে যে পরের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আমাদের চেয়ে খুব দুর্বল হবে। মিশরের পিরামিডের ভিতরে একটা বক্সের মধ্যে একজন একটা ডায়েরি পেয়েছে, সেই ডায়েরির মধ্যে লেখা যে পরের প্রজন্ম যারা আসবে খুব দুর্বল হবে। তা পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু দুর্বল হয়, ব্যাপারটা মোটে এরকম নয়। বরং যেটা হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ করলে 8। তাই একজন বলছে যে ভাই আমাকে তো যে হিসাবটা দিয়েছে সেইখানে হচ্ছে যে 8 টাকা। আরেকজন বলছে আমাকে 16কে 2 দিয়ে ভাগ করে ওই টাকা নিতে বলছে। 8 টাকা নেওয়া, 16কে 2 দিয়ে ভাগ করে 8 টাকা নেওয়া, সরাসরি 16 থেকে ভাগ দিয়ে 8, এমনিতে 8, একই কথা। ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে তারা যে দুর্বল হয়, এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে 5000 বছর আগের থেকে মনে করতেছে তারপরের প্রজন্ম দুর্বল, তারপরের প্রজন্ম দুর্বল, তারপরের প্রজন্ম দুর্বল। এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে। এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে। কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না, পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয়। এবং সেইটা যে ঠিক, এইখানে যখন আমি হাত তুলতে বলেছি, আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল। তা হার্ভার্ড বিজনেস স্কুল তো অসাধারণ, সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সফল হইতে চাও? সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই। তারপরে বলছে যে ঠিক আছে তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো? মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে। কারা কারা লিখছো? লিখছে দেখা গেছে 8 থেকে 10%। ডিটেলস লিখেছো 3 থেকে 4%। তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি, ডিটেলস লিখছে 3 থেকে 4%।
এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা তখন লিখে ফেলে, লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না। আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অন হয়, এই জন্য বোধহয় লেখার লাভ আছে। এই 5-7 দিন আগে একটা আর্টিকেল পড়লাম, অবাক হয়ে গেছে। কি সেটা? একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে, কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস, তখন তার ব্রেইনে 7টা রাস্তা তৈরি হয়, 7টা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয়। আর ওই জিনিসটাই কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়ে লিখতে থাকে, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। বুঝে নাই? তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি, তখন 7টা রাস্তা, 7টা কানেকশন ব্রেইনের একটা নিউরনের সাথে অন্যদের হয়। আর ওইটা যখন আমি লিখে ফেললাম, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায়, তার 1 নাম্বার কাজ যেটা, সেটা কি 7টা কানেকশন হইলে ভালো হবে না 100টা কানেকশন? আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার 7 জন বন্ধু, আরেকজন স্টুডেন্ট আছে তার 100 জন, কে বেশি পাওয়ারফুল? কে? ফেসবুকের বন্ধু না, সত্যিকারে আছে। কে বেশি পাওয়ারফুল? হ্যাঁ, 100। আমার বন্ধু এই যে প্রক্টর যে রয়েছে ফেরদৌস, সে বলতেছিল যে ডিপার্টমেন্ট 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে। আমি যখন পুরস্কার নিচ্ছিল, আমি মনে করলাম যে এটা বোধহয় ফিমেল ইউনিভার্সিটি নাকি, মানে সব মেয়েরা নিচ্ছে। তা বললো যে না, ডিপার্টমেন্টের মধ্যে 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে, ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম? এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে, আজ থেকে 15-20 বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে। বিশ্বাস করো, যেইভাবে দিন আগাচ্ছে, ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই। ভয়ঙ্কর। এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয়, যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে, ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস, শেষ। আচ্ছা, অ্যাটেনশন বানানটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়া? তারপরের বর্ণটা কি? ডাবল টি এর মধ্যে প্রথমটা টি না? ওকে, এই 2টা বর্ণ খেয়াল রাখতে হবে, অ্যাট, এ এবং টি। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আলফা মানেটা কি? মেয়েরা শান্ত শিষ্ট ধৈর্যশীল, ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে, ওইটা ঠিক আছে। এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে, ওকে ফাইন। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না। পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে, মানে ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে। ব্রেইনটাকে ঠান্ডা রাখার জন্য 1 নাম্বার জিনিস যেটা দরকার আছে, নাম্বার 1, সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে। যে ভাই ব্রেন কি ঘুমায়? না, ব্রেন আসলে ঘুমায় না। যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয়। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, সারাদিন ব্রেন প্রচুর কাজ করে। সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি, তখন প্রচুর কাজ করতে হয়। যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয়, এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে। যখন চোখ বন্ধ করলাম 80% ব্রেন রিল্যাক্স। যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম, তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা 24 ঘন্টায় কাজ করে। কিন্তু কি কাজ করবে তখন? তখন তো কোনো কাজ নাই। তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে পড়লো যে আমরা এখন সারাদিন যে কাজগুলো হয়েছে, এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে 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 পরিষ্কার করব। এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে, এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে। ওরা ওই ঘড়িতে টিক 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 করে চলতেছে, ঠিক মাগরিব যখন হইলো তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে। এশা হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। এরপরে ব্রেন কি করে? ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো। মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমায় গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো। গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো, তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন, পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই, মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো
ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার, মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ইয়া কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে এক নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায়? কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে, সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইলো, ব্রেনটা চার্জ হইলো। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না, যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম, যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি,
নানীরা গল্প শোনাইতো না যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যে গল্পগুলো আমরা শুনছি, আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি, অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 1991 যে জায়গায় আমি ছিলাম ওইখানে ফিরে আসবো ইনশাল্লাহ। 1991 সালে ইউএস যে সেক্রেটারি আছে না, আমেরিকার যে হচ্ছে যে সচিবালয়, সেখানে একটা মিটিং হচ্ছে। মিটিংটা অনেকটা এরকম যে এখনকার দিনে যেরকম উদ্ভাবন ওই 1991 সালে, তার মানে আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। সেক্রেটারি অফ ইউএস, তার মানে আমেরিকার যে সচিবালয় আছে সেখানে মিটিং করতেছে। মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে, মানুষজন আগামীতে কিভাবে কি করবে, তখন তারা 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নাম্বার 1 যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো, সে তত উন্নতির দিকে যাবে। নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে, কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ খাবে না। তা আজ থেকে প্রায় বলা যেতে পারে 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসেবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে এফডিএ, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি, লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ। তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না, এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি, রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই, অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে হারাই দিতে পারত। তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যে ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি, তাহলে এখনো যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো, বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএস এর জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে, ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন, মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন, 3 × 5 = 15টা এমসিকিউ। এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম দেয়, তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টটা পড়ে না কেন? কয় যে হ্যাঁ 5টা এমসিকিউ পরে কি হবে, হ্যাঁ 5টা এমসিকিউ পরে কিছু হবে না। কিন্তু আপনি যে 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন,
দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এইরকম করে এক সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল। 15 দিন পড়লেন 210টা হইল। এরকম করে 1 মাস পড়লেন 450 হইল। এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6000 হইল। এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সে জানে সে পরীক্ষা দিবে বিসিএস এর জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নাই। এই যে বিসিএস আমি দিব, তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝি নাই, আমার কথা বুঝতে পারি নাই। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয়, 5টা করে এমসিকিউ তার আয়ত্তে চলে আসবে। এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450। এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায় 5 থেকে 6000, 4 বছরে প্রায় 22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেকদিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটা প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো একটা সাবজেক্ট বলেন তো খুব কঠিন লাগে কোনটা? যে কেউ কোনটা? ম্যাথ। আচ্ছা, অনেকে বলছে ম্যাথ। আচ্ছা, একটু জাস্ট বলি, ম্যাথের মধ্যে আর কি কঠিন লাগে? ইংলিশ। তারপর আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি, ম্যাথে তো মাত্র 15 দুগুণে 30 মার্ক না? বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজিতে 35। একটা জিনিস বলি, ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি, এইটা আপনারা পড়েন যেভাবে, এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন, এইটা সবচেয়ে ভুল। ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান, রুলস মুখস্থ করে পড়লে হবে না। ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা নিয়ম বলি, জাস্ট একটা। এই যে ডাস শব্দটা আছে না, ডাস, এটা সিঙ্গুলার না প্লুরাল? ডাস কি? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝাই দিই আগে, শুনেন। ইংরেজি পড়ার অবস্থা কি একটু বলি। ডাস কি একটা নাউন না ভার্ব? হ্যাঁ, এটা ভার্ব। শুনেন, একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের একটু, আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি। ভার্বের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার। বলেন তো আমার সাথে, ভার্বের শেষ বর্ণ এস থাকলে কি? শেষ বর্ণ এস থাকলে তাহলে ডাসের শেষ বর্ণ কি? তাহলে এটা কি? ওয়াস, এটা শেষ বর্ণ কি? তাহলে কি হবে? গোস, এটা শেষ বর্ণ কি? বলেন না কেন? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? ইটস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লেস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা কি? সিঙ্গুলার। শুনেন, প্রত্যেকটা বাক্য যে আছে না, প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যের, যে ভাই এটা আবার কেমন কথা, প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি? ভার্ব। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের নিশ্চয়ই একজন আব্বা আম্মা আছে। ভার্বের আব্বা আম্মা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আব্বা আম্মা কি? সাবজেক্ট। একটু খালি বলি, তাহলে আপনি বলেন তো, বাবা মা যে এরকম হবে সন্তানটা এরকম হবে না? বাবা মা যে এরকম সন্তানটা এরকম। আচ্ছা, আমাকে বলেন তো, বাবা মা যদি হয় ভালো, সন্তানটা কেমন হবে? বাবা মা যদি খারাপ হয়, সন্তানটা? আচ্ছা, এবার বলেন তো, বাবা যদি সিঙ্গুলার হয় সন্তান কি হবে? ভেরি ফাইন। তাহলে বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? এই তো সহজ জিনিস। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, জিনিসটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি দেখেন তো, হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লুরাল? এই কথা কন না কেন? হি একজন, সিঙ্গুলার না প্লুরাল? একজন মানে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ইস বসে না? ইসের শেষ বর্ণ কি? এস। গোস বসে না? গোস, এর শেষ বর্ণ কি? হ্যাস বসে না? হ্যাস, এর শেষ বর্ণ কি? ডাস বসে না? ডাস, এর শেষ বর্ণ কি? ওয়াস বসে না? এর শেষ বর্ণ কি? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আমি বুঝতে পারছি আপনাদের, জাস্ট একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে। আমি বলি, আপনারা যখন পড়তে যান না, মুখস্থ পড়েন না। ইংলিশে আমি একটা জিনিস বলি, ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না। নেভার ইভার রুলস মুখস্থ করবেন না। ইংরেজিতে আপনার ঘটনা আর গল্প দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য, মানে চকচকা হওয়ার জন্য একটা
ক্রিম মাখেন, কি জানি নাম সবচেয়ে, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি। আচ্ছা দেখেন আপনার পড়াচ্ছি জিনিসটা দেখেন। আচ্ছা বলেন তো, এই একটা সহজ বুদ্ধি শিখাই দেই। ভেরি শব্দটা জানেন? ভেরি ভেরি একটু দেখি, ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন তো ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই? বলি না ভেরি গুড মিলছে না, ভেরি ব্যাড, তাহলে ভেরি ফেয়ার মিলছে না মিলছে? যেটা মিলে যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর লাভলি শব্দটা আছে না, খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে। তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, লাভলি শব্দটা কি হবে? কি হবে বুঝেন নাই? খাতা কলম থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই। এখানে যারা যারা জীবনে যে জিনিসটা হইতে চান প্রত্যেকে আগে এক নাম্বার জিনিসটা আমি বলে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার যেটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন, এক নাম্বার। এটা এক নাম্বার, এতক্ষণ থেকে আলোচনা করছি, যেটা লিখতে চান সেটা, যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন। দুই নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে দিয়ে যাচ্ছিল, খেয়াল তো হারাই ফেলছেন আমি জানি, জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল? দুইটা। দুইটা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপছিল একটা দরজা বন্ধ হয়েছিল না, আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে। তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে দুইটা দরজা যে বন্ধ হইলো এটা দিয়ে আসলে আপনি কি বুঝাইলেন? বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা। কিসে? অতীত। তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ, তাইলে কি করতে হবে? বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট, এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তার মানে অতীতের দরজা বন্ধ, ভবিষ্যতের দরজা বন্ধ, বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে। আমরা এখানে যারা আছি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই, এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো। তা আমরা সেরা হইতে পারি না তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতে চিন্তা করে কি করতে পারতাম, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা, এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন, যেই সময় ওই সময় অতীতের চিন্তা বাদ, ভবিষ্যতের চিন্তা বাদ, যে এই 10 মিনিট 15 মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো, জীবনে সফল হবো। বুঝাইতে পারছি? দ্বিতীয় কাজ। আচ্ছা 3 নম্বরে মানে টেনশন আছে, ঘুম ঠিকভাবে হয় না, এইরকম কারা কারা একটু হাত উঁচু করেন তো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে হাত নামান। এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায়। এখনই এখনই শিখবো এবং এখনই কাজ হবে, দেখবেন। টেনশন হওয়ার কারণ কি জানেন? মাথার মধ্যে ঝড় চলতেছে, ঝড়। এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে। জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে। খুব সহজ বুদ্ধি আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে। আচ্ছা এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না এরকম কেউ? কয়েকজন হাত উঠেছে। ও ভেরি নাইস। আচ্ছা ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি, কিছু তো চেষ্টা করতেছি না, অটোমেটিক হচ্ছে। আচ্ছা ভেরি নাইস। এই পৃথিবীতে কি এমন কোন জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে? কেউ আছে? নোবডি। এইবার একটা কাজ করব আমরা, সেটা কি? শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে, যেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এই নার্ভটা কি করে জানেন? এই নার্ভটা যদি ঠান্ডা হয়, শান্ত হয়, সে তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। তাইলে ভাই ওই নার্ভকে কিভাবে শান্ত করব? একটা বুদ্ধি আছে, সেটা কি? বুক ভরে শ্বাস নিতে হবে। এখন সে নেন তো। আজানের সময় আমরা নিতে পারতাম, লাভ হইতো। ওই সময় মাথায় কাজ করে নাই, পানি খাই নাই, তো কাজ করতে পারে নাই। আচ্ছা আজানের সময় কি বলতে থাকবো? আচ্ছা আচ্ছা আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না, তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো
প্রায় 5000 ml পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায়। কত ml পর্যন্ত? আচ্ছা, আপনাদের কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, 5 মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না? কিসের কারণে মরতেছে? কারণ অক্সিজেন পাচ্ছে না, কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না, লোকটা মরে যাচ্ছে। যে কেউ যখন কোনো টেনশনের মধ্যে থাকেন, কোনো দেখা যাচ্ছে যে কেউ আজানের সময় আসলে হ্যাঁ অবশ্য ঠিক। হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন, দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আছে না? এইরকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই, দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে, একটা কাজ করবেন, সেটা কি জানেন? তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড়, শ্বাস নে জোরে, শ্বাস ছাড়। আপনার ঘুমের সমস্যা, আপনার মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি, মন ভালো লাগতেছে না, যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক করে শ্বাস নিবে, শ্বাস ছাড়বে। তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার 1 নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি, সেটা যে বুক করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এটা 1 নাম্বার। আচ্ছা, অনেককে দুর্বল লাগে, এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না, ওই সময় দুর্বল লাগে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা বাবা, ঠিক আছে। শোনেন, যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেসার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না, ওট স্যালাইন একটা 1/2 লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওট স্যালাইন একটা খেয়ে ফেললেন, তার সাথে 2টা জাস্ট হচ্ছে যে 2টা খেজুর খাবেন। ওট স্যালাইন আর 2টা খেজুর, ওট স্যালাইন আর 2টা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই 2টা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখনই 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শুনেন, একটা কলম নেবেন, কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আর্ট করলেন, ছোট 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 ছোট, এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আর্ট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি। যখন কেন্দ্রে যাবে, আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর, তারপরে এইরকম করে একটা বৃত্ত আর্ট করতেছেন, বৃত্তটা আর্ট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল, আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো, এরকম হয় না? কারা কারা হাত উঁচু করেন তো? ও ভেরি ফাইন। আচ্ছা, এইটার সমাধান কি? এবং এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি। তাদের 1 নম্বর সমস্যা কি জানেন? তারা রুটিন করে 18 থেকে 20 ঘন্টা পড়বে, 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে, এবং 1 মিনিটও বাদ নাই, প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া। তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো 18 ঘন্টা পড়তেছি, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক, ঠিক না? এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে, মনে করে যে ঠিক আছে ফেসবুকে 5টা মিনিট যাই, যে এই তো চলে আসতেছি, ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি, রাত শেষ, আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে, দুপুরও শেষ, ঠিক আছে এই দিনটা গেছে, শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে। আচ্ছা, এটার সমাধান কি? সমাধান চান না? সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন, লিখে রাখতে হইতো, ধরবো কিন্তু আমি, কিন্তু আজকের লেকচারটা খুব খুচর মচর হয়েছে, কিন্তু এখন আমরা সাজাই নিব ইনশাল্লাহ। যখনই পড়তে বসবেন, পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা, পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যে না পড়বো না, কিন্তু ব্রেন বলবে যে না আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট,
এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না, 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন। বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক। কিরে, একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো। ঠিক আছে, একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে, তার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছেন? ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি। তা কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়, ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, হ্যাঁ কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলো, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি, ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে, তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয়, তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে, এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে, নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না, তখন দেখবেন আপনার ব্রেন যে আছে, ওই ব্রেইনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না। ধরতে যদি না পারে, মনে করেন ক্যাচ উঠছে, একটা প্লেয়ার ধরলো, আউট, যদি ধরতে না পারে তাহলে ফেল না? এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন, ওইটা যদি সে ধরে রাখতে না পারে, তাহলে আপনি যতই পড়েন কাজ হবে? তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে। 1 2 নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে, বাঘ উঠছে, শাপলা উঠে নেই, কি করবেন? আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন। আব্বা আম্মা, ফ্যামিলির ভাই বোন আছে না, ফোনে কথা বললে কি হবে জানেন? ওই সময় একটা মজার জিনিস হয়, অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় বলেন তো? অক্সিটোসিন। আচ্ছা, এই মেসে যারা থাকেন, তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে 1 দিনও খাওয়া হয়, এরকম কারা কারা? আচ্ছা, এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি। ব্রয়লার মুরগির মধ্যে আছে না, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান, যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না, এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের নালীগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে, ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দেওয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। অক্সিটোসিন কি মার্কেটে যা 100 টাকা 500 টাকা দিয়ে কিনে পাবেন? কোথায় আছে জানেন? এই যে আপনার পছন্দের মানে ভাই বোন, আব্বা আম্মা, তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম, একটু মোবাইলে কথা বললাম, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। তখন কি ক্ষরণ হয়? আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন, ছোট বাচ্চাকে দেখলে, ছোট বাচ্চা, যারই ছোট বাচ্চা হোক, সেটা ছোট ভাই বোন যার হোক, বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার? হাত উঁচু করেন। 100-তে 100।
আমি এটা পড়ি যে কি ব্যাপার, ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে? ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে কোনো শয়তানি আছে? ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে 20 টাকা বের করে খাবে, ও চিন্তার মধ্যে আছে? নাই। ওর চিন্তা কি? সবসময় পজিটিভ। ও যেটা মনে সেটাই মুখে, যা আছে তাই বলতেছে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন, তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো, ওয়াইফাই চিনেন তো, তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই এর মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই, আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন, তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন, তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন, মজা করতেছেন, তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো, দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? এ কথা কেন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি, যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়েছে, আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বোঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বোঝাচ্ছে। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষতা কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছি না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না, আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানজামবাজ? হাত বাঁকা করতেছে না, খালি মাইর শুরু করে দিছে। তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস। লাস্টে করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিসের সমস্যা? মেন্টালিটির। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন। তবে আপনি কি করছেন? আল্লাহর সাথে কথা কবেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন। আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন, আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা, কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, গ্যান্দাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি, কিছু না, আপনি আপনার কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। এবার দেখেন একটা জিনিস বলি, এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো মোবাইলের যে, এই যে মোবাইল আছে না, যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি, তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায়, তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। এইখানে যারা যারা আছেন, মনে হইতো যে 9-10-এ পড়াশোনা ভালো ছিল, এখন পড়া অতটা ভালো মনে থাকে না, পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা ঠিক আছে, নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। যে এরকম খেয়াল থাকে না, না? আচ্ছা শুনেন,
আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে, পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি, 1.5 কেজি। কিন্তু 1.5 কেজি ওজনের মাথা, মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না, আর্কিমিডিসের সূত্র, তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির, ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে, এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে, ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নম্বর খাবার কোনটা? মধু। আরেকটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শুনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে, পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? অনুচ্ছেদ কার কার কঠিন লাগে? সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদ গুলো আছে, মুখস্থ করতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না, গণতন্ত্র। এক কথা কন না কেন? মানবাধিকার। আচ্ছা, দুইটা এক পাশাপাশি লিখলে কত হয়? দুইটা এক পাশাপাশি 11 না? তাইলে গণতন্ত্র আর মানবাধিকার, এটা 11 নম্বর অনুচ্ছেদ। কত? 11। সব মুখস্থ করাই দিচ্ছি, দেখেন। আচ্ছা আমাকে বলেন তো এবার, মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত? আচ্ছা, আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি 17 বছর বয়স পর্যন্ত, তারপরের বছর বিয়ে দিলাম, সরকারি হিসাবে ঠিক আছে। তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, এটা 17 নম্বর অনুচ্ছেদ। বুঝেন নাই? কত? 17। 18 তো বিয়ে, 17 পর্যন্ত পড়াশোনা, তারপরের বছর বিয়ে। আচ্ছা এবার আমাকে বলেন তো, ইসলামের খুব সেরা একটা রোজা আছে, কত নাম্বার রোজা? 27। 27 না? আচ্ছা, ওই রোজাটাতে অনেকে কয় না লাইলাতুল কদর, যে একদিনে 1000 চাইতে বেশি হচ্ছে সওয়াব কামাই করে ফেলবো, এরকম করে আগেকার দিনে যারা 500-1000 বছর বাঁচে তাদের সমান সমান আমরা হচ্ছে সওয়াব করে ফেলবো। ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 27-এ রোজা আসছে, এটা সবাইকে সমান করার জন্য না, আগে যারা 1000 বছর বাঁচছে, এখন যারা 50 বছর বাঁচবে, তাদের আমল যাতে সেম হয়। তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না 27-এর। তাহলে বলেন তো, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর অনুচ্ছেদ। কত? 27। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে ক্রিকেটের সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয়, কত হবে? 6। এক ওভারে কয়টা বল? 6টায় যদি 6 মারে কত হবে? আচ্ছা, এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না? কেউ যে আকাশ দিয়ে যাতায়াত করে, তাহলে কোনো জ্যাম আছে? প্লেন কি জ্যামের মধ্যে আটকে? তাহলে আপনি কোন তো, যে এই যে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, এটা আকাশে সম্ভব না, এই মাটিতে। তাহলে আকাশে, তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছি 36। তাহলে বলেন তো, স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ? কত? 36। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? আচ্ছা, নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমাকে কালকে থেকে চাকরি দিলাম, তুমি আজকে নবী হয়ে গেলা? এটা হবে? আচ্ছা, এটা কোথা থেকে রিক্রুটমেন্টটা হয়েছে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার 1, এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না, কিন্তু যদি থাকতো তাহলে এটা হইতো না 40 নম্বরে? তাহলে বলেন তো, এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে নবুয়ত, কোনো পেশা না, বুঝার জন্য বলতেছি। তাইলে এই যে পেশার স্বাধীনতা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সাথে মিলাইতে পারি না? কত নম্বর অনুচ্ছেদ? 40। কত? 40। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সবচেয়ে লাকি নাম্বার কত? 7। দুইটা 7 পাশাপাশি থাকলে কি হবে? 77। আচ্ছা, যেই লোকটা খুব লাকি হবে, মানে ভাগ্যবান, সে কি ন্যায়বান হবে না অন্যায়বান? তাহলে ন্যায়পাল নিয়োগ কত নম্বর অনুচ্ছেদ? 77। ন্যায়পাল নিয়োগ কত? 77 নম্বর অনুচ্ছেদ। ন্যায়পাল কত? আচ্ছা বলেন তো, নির্বাচন কমিশন আছে না, এদের কাছে কি ভোট দেওয়া না? আচ্ছা, একজনে কয়টা ভোট দিতে পারে? আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে 1 আর 18, 118, এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। 118 কি?
মাথায় ঢুকতেছে আমি কি করছি? যে কোনো জিনিস ঘটনা গল্প দিয়ে পড়তে হবে, যে কোনো জিনিস। দুনিয়ার এমন কোনো জিনিস নেই যেটা কঠিন। আমি একটা জিনিস বলি, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? হাত উঁচু করেন। সব সায়েন্স? আচ্ছা, হাত নামান। দেখেন, আমি একটা জিনিস বলি, আর্টস কমার্স থাকলে মজাটা হইতো। শোনেন, আছে। আচ্ছা, এবার শোনেন, এই আর্টস কমার্স যারা, তাদের একটা জিনিস শিখাই। 3 রকম স্টুডেন্ট আছে। কয় রকম? একটা হচ্ছে ডাল স্টুডেন্ট। ডাল কয় না, খুব ডাল স্টুডেন্ট মানে কি, ভালো না খারাপ? খারাপ। একটা হচ্ছে খুব ফাইন স্টুডেন্ট। ফাইন ফাইন মানে কি, ভালো না খারাপ? ভালো। আর একটা হচ্ছে মধ্যম। যে ডাল স্টুডেন্ট, ডাল, সে কি বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? বিকৃষ্ট। এই ডাল স্টুডেন্টের মধ্যে একটা চৌম্বক পদার্থ আছে, ডায়া চৌম্বক পদার্থ। কি নাম? তাহলে বলেন তো, ডাল স্টুডেন্ট যদি বই দ্বারা বিকৃষ্ট হয়, তাহলে ডায়া চৌম্বক পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? আর্টসের স্টুডেন্ট কর না কেন? বিকৃষ্ট মানে পছন্দ করে না। আচ্ছা, এবার চিন্তা করেন তো, ফাইন স্টুডেন্ট যে, সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? তাই এবার আমাকে বলেন তো, ফেরো চুম্বক হচ্ছে ফাইন, ওইটা কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? কর না কেন? বুঝে নাই? আর্টস কমার্সের গেলে বুঝো নাই? আচ্ছা, যে মধ্যম স্টুডেন্ট, মধ্যম, সে কি বই দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? দুইটাই থাকবে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। তাহলে বলেন তো, চুম্বক ক্ষেত্রে একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট, এইরকম একটা জিনিস আছে, প্যারা চুম্বক। কয় না, প্যারা দিচ্ছে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। বুঝা গেছে আমার কথা? মাথায় আসছে? আচ্ছা, মেয়েদের বলছিলাম একটা জিনিস বেশি, অ্যাটেনশন। খেয়াল আছে? মাথা তো হারে গেছে, আমি জানি কোথা থেকে কোথায় চলে গেছে। প্রথম বর্ণ কি ছিল? এতে হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি? আচ্ছা, আলফাটাকে আমি একটু বলি। ব্রেইনের মধ্যে আছে না, প্রত্যেকের ব্রেইনে এখন হচ্ছে ঝড় চলতেছে, ঝড়, ঢেউ। ঢেউ কয়টা করে চলতেছে এটা মাপার জন্য পরীক্ষা আছে। যার মাথার মধ্যে এখন 8টা থেকে 12টা ঢেউ প্রতি মুহূর্তে হচ্ছে, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, এর ওই ঢেউটাকে বলে হচ্ছে আলফা ঢেউ। কি নাম? আলফা। অনেকের ব্রেইনের মধ্যে এখন আছে 60টা 70টা 80টা আছে, ওর হচ্ছে গামা ঢেউ। কি ঢেউ? আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, কয় না ভাই আলফা, কয় আলফা মেল, নাম শুনছেন? ঘন্টু বুঝছেন? আলফা শুনেন না এই শব্দটা? আচ্ছা, আমি একটু বলি, আলফা, আলফা শুনছেন না? আচ্ছা, তাহলে ব্রেইনের মধ্যে 8 থেকে 12টা যদি ঢেউ হয়, এটা কি আলফা না অন্য কিছু? ব্রেইনে যদি 8টা থেকে 12টা ঢেউ থাকে, ওই সময় পড়াটা ব্রেইনে রিজার্ভ থাকে। আর ব্রেইনে যদি হচ্ছে যে 50, 60, 100 ঢেউ উঠছে, ওই সময় হচ্ছে, আচ্ছা খেলাধুলার ইংলিশ কি? স্পোর্টস হয়। আর একটা গেম হয় না, গেম মানেটা জি দিয়ে না, জি দিয়ে হচ্ছে গামা ওয়েভ। জি দিয়ে কি? আচ্ছা, খেলাধুলার সময় দৌড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছে, ওই সময় কি ব্রেইনে পড়া থাকবে? তাইলে ব্রেইনে যদি ঢেউ এমন উঠছে, জলোচ্ছ্বাস, ওই সময় কি পড়া ব্রেইনে থাকবে ভালো, নাকি যেই সময় ঢেউটা অল্প 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 চলতেছে ওই সময় থাকবে ভালো? ব্রেইনে যদি জলোচ্ছ্বাস উঠে, তাহলে পড়া যখন ডাকবো, পড়া ভাষায় নিয়ে, জলোচ্ছ্বাস যেমন সবকিছু ভাষায় নিয়ে দূর করে দেয়, ওইরকম পড়াও দূর হয়ে চলে যাবে, ব্রেইনে থাকবে না। তাহলে ব্রেইনের জন্য ভালো হচ্ছে আলফা ওয়েভ। কোন ওয়েভ? আচ্ছা, আলফা ওয়েভ কখন থাকে এটা আমরা জানি না, এইটা হচ্ছে সমস্যা। স্টুডেন্ট কয় ভাই সারাদিন পড়তেছি, পড়া হচ্ছে না। এইখানে যারা যারা আছে, আমি তো ভোরেও পড়াই, স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ভোরে বোধহয় টাইমটা বোধহয় স্লো হয়ে গেছে। আমি বলছি ঘড়ি বাইর করো। কয় না স্যার, ঘড়ি তো চলতেছে কিন্তু মনে হচ্ছে টাইম স্লো। না, ভোরে যেটা হয়, ব্রেইনের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। কি ফ্রিকোয়েন্সি? আলফা। আলফা ফ্রিকোয়েন্সি যখন তৈরি হবে, তখন আপনাকে আমি একটা সহজ হিসাব বলবো। একদিকে 8, আরেকদিকে 40। 8 আর 40-এর অনুপাত কত? 1 কত? 1:5। 5 আর 40। আপনি আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টায় যে পড়া পড়বেন, ওই পড়া যদি আপনি গামা ফ্রিকোয়েন্সিতে পড়েন, তাইলে আপনার 5 থেকে 10 ঘন্টা লাগবে। মিনিমাম 5, হাইয়েস্ট 10। অনেকে আছে না, এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে, তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন, একটা ছোট, আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের, কয় যে কোনো কানেকশন আছে। তখন আমি সব সময় বলি, আমার কিন্তু ঘুমাইতে লাগে, আমার ছোট ভাই আছে জানে,
ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে? আমি ঘুমাবো যখন, যে আমি ঘুমাইতে চাই এখন, 15 সেকেন্ডের আগে ঘুম চলি আর। আমার বন্ধুরা কয় এত ফির কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে কেন? টাইম লস করবো আমি, কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন, কোনো ইমোশন। আচ্ছা হ্যাঁ, ইমোশন আবার কি? আমার আম্মা যেমন আমাকে কয় তুই কি রোবট নাকি, আমার আম্মা কিন্তু কয় তুই আমার হিসাবটা খুব সহজ। ওই যে আমার ছোট ভাই বলে গেছে, ও বলছে যে এটা একদম সত্যি কথা, ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয়, আমি তো মা ভক্ত বেশি আর কি, হ্যাঁ, তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় গাড়ি নিয়ে চলে গেল। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে। না শোনেন, পড়াশোনা শেষ হয় না, এলে উঠতেছে বছর বছর। আচ্ছা বলি আগে প্রত্যেকে, হ্যাঁ না সমস্যা নেই, বলি আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পড়াশোনাতে এখনই আসবো। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি, দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথেও কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব, আমিও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা, এইটা সবাই জানে এবং মুস্কি হাসে, সবাই জানে। কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি, বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি। আমি অনেক ছোটবেলায় কুচকুচ তাই দেখছিলাম ওই ছোটতে, তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও না, শাহরুখ খান বলতেছে যে কি ব্যাপার, কয়ে তোমার জন্য মেয়ে নিয়ে আসছে। বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়ে চাও, কয়ে যে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনা করতে পারতেছি না, কয় ও তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও। মানে অনেক ছোটবেলায় দেখছি, হয়তো ওলট পালট হইতে পারে সিকুয়েন্স। তা ব্যাপারটা হইলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে, ঠিক না? তা আমি যে জন্য কথাটা বলছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা, এইটা তো তবু একটা বৈধ ব্যাপার। এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো, রহমত থাকতো, আল্লাহ আমাদের ভালো চায় না? আল্লাহ তাহলে নিজে কইতো যে ঠিক আছে পড়াশোনা শোনার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার, গ্রুপ পার্টনার করা যাবে। ইসলাম কি বলছে? বলে নাই। আমি জানি এই সময় সবাই একটু শ্লোক হবে। আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম, আমার ছোট বোন আমার কাছে তুই এলাকা কবার গেছিস কেন? কেন কি হয়েছে? কাছে আমরা এলাকা কবে না। কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত। এবং দেখেন শয়তান আছে না, আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে, আমি হাত উঠাইতে করছি না, এখানে হাত উঠাইতে হবে না। ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না, ক্যাসিনোতে, এইটা খারাপ জিনিস। শোনেন একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। হ্যাঁ, একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও অবাক, জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে ক্যাসিনোতে, চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছে, এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কি ভাবে দোস্ত কি খাবা আসো, সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে কাছে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম, তুমি কি পঙ্গু প্যারালাইজড হয়েছে? ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি, সত্যি কথা সবাই টাকা দিবে, আমি বলে দিব। টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না। আচ্ছা অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি। কি পরিশ্রম করো? সারাদিন ওই গল্প গুজব করে, সারাদিন ঘুরি বেড়ায়, সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই, কোনো প্রোডাক্টিভ কাজ নাই। এইটা হচ্ছে সবচেয়ে আলসামি কাজ, এইটা সবচেয়ে খারাপ কাজ। আচ্ছা এখানে যারা যারা আছেন, এই যে যারা ইয়াং, অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই, আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেইন, বিজ্ঞানীরা এখন দেখছে সবচাইতে শার্প থাকে, ব্রেন সবচাইতে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। কোন বয়স বলেন না?
আরে 18 বছর নিয়ে তো কবিতাও আছে, এটা 18 বছর বয়স, তাহলে ব্রেইন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা, আপনার যে ব্রেইনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা, তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম 1টা না, 10টা না, 100টা না, 1000টা না, 10,000, 20,000। যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাইও বলে গেছে, নোবেল, অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব, উদ্যোক্তা হবো, বলে না এরকম? হ্যাঁ, বলেন না কেন? আচ্ছা শুনেন, সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা? হ্যাঁ, সবাই বলতেছে নিজে কোম্পানি দিব, তা নিজে কোম্পানি মানে কি একজনে কোম্পানির মালিক, একজনে কর্মচারী হইলে হবে? সবাই মিলে করতে হবে না? শুনেন, আমি আপনাকে বলি আগে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে। মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে, তাহলে সে ম্যানেজমেন্টে যাবে। কেউ আছে কথা বলতে পারে, তাকে কথা বলতে যাবে। কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো, তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে। যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে। আচ্ছা, এই যে আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেই, এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে, কে বেশি তথ্য। আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছেন না? সেইখানে একজন প্রফেসর আছে, হাওয়ার্ড গার্ডনার। উনি বলতেছে মানুষের যে আইকিউ, এইটা প্রায় 9 থেকে 10 রকম বা তার চেয়ে বেশি আছে। তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র 1 রকমের আইকিউ। পড়া মনে রাখা কয় রকম? এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারে না, এই জন্য আমি বললাম ও খারাপ স্টুডেন্ট, এটা একটা পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা। ওর হয়তো বা অন্য বিষয়ে দক্ষতা আছে। এই জন্য টিচার যারা আছেন, আপনাদের আমি একটা সাজেশন বলি, সাজেশন বলতে আমার দিক থেকে যেই জানাটা, কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ, তোমার দ্বারা হবে না, এটা কখনো বলবেন না। আর কোনো স্টুডেন্ট নিজেকে মনে করবেন না যে আপনার ব্রেন কম, না। প্রত্যেকের ব্রেন কোনো না কোনো বিষয়ে অসাধারণ, প্রত্যেকের ব্রেন। আপনার ব্রেন যেই দিকে অসাধারণ, আপনি সেই দিকে কাজে লাগাবেন। যে জিনিসটা বলতেছিলাম, বিসিএস এ প্রিলিমিনারিতে 200 নাম্বারের প্রিলি পরীক্ষা, সেইখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার মনে রাখার ক্যাপাসিটি থাকে আপনি দেন। যদি না থাকে আপনি ইউনিভার্সিটির টিচার হন, ওইটা না, আপনি নিজে ব্যবসা করতে চান করেন, অন্য চাকরি করতে চান করেন, কিন্তু একটা শর্ত আছে, আপনি যেটা হইতে চান সেটা এখনই লিখে ফেলেন, এখনই লিখে ফেলেন। একটা ওয়াদা করেন তো যে আজকে গিয়ে কে কি হইতে চান এটা আজকে রাতে গিয়ে লিখবেন। কারা কারা হাত উঁচু করেন তো? ইনশাআল্লাহ যারা হাত উঠায় নাই তারা বোধহয় আগে লিখছে, মোটামুটি সবাই উঠাইছে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইখানে হাসি খুশি থাকে স্টুডেন্টের মধ্যে কারা কারা? হাসি খুশি। আচ্ছা শুনেন, হাসি খুশি থাকা স্টুডেন্টের জন্য একটা ভালো খবর দেই। 2টা স্টুডেন্ট আছে, 2টা স্টুডেন্টের দিনে 5 ঘন্টা করে পড়তেছে, সব বৈশিষ্ট্য সেম। যে স্টুডেন্টটা নাম্বার বেশি পাবে সে কোনটা জানেন? যে হাসি খুশি থাকে। কেন? হাসি খুশি থাকলে এন্ডরফিন ক্ষরণ হয়, অক্সিটোসিনের ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়। তাহলে বলেন তো, এখন যদি আমরা হাসি সবাই, এইখানে পরিবেশটা কি ভালো হবে না খারাপ? একটু হাসি তো। আচ্ছা হইছে। আচ্ছা এই শোনেন শোনেন, আমি বলছিলাম আলফা ফ্রিকোয়েন্সি, খেয়াল আছে? মেয়েদের যে অ্যাটেনশন 2 নম্বরে ছিল হচ্ছে টি, আছে না টি? টি দিয়ে হচ্ছে থিটা ওয়েভ। কি নাম? থিটা। শোনেন, আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টা পড়লে যে পড়া হবে, গামা ফ্রিকোয়েন্সিতে ওই পড়াটা পড়তে 5 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা টাইম লাগবে। সবচেয়ে ব্রেইনে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয় সবচাইতে বেশি যেটা, সেটা বলি, সেটা হচ্ছে আপনি আর্লি মর্নিং, ভোর 3টা 4টা থেকে শুরু করে সকাল 8টা 9টা, এই সময় যারা পড়বেন 1 ঘন্টায় 5-7 ঘন্টা পড়া পড়তে পারবেন। আর একটা জিনিস আছে, সেটা কি বলি? এই ইসলাম ধর্মের কারা কারা হাত উঁচু করেন তো?
আচ্ছা, মোটামুটি সবাই। আচ্ছা, অন্য ধর্মের কারা? অন্য ধর্মের, ইসলামের বাইরে, তাদের জন্য বুদ্ধি দিব যদি থাকে। আচ্ছা, কিছু আছে, শুনেন। যারা ইসলাম ধর্মের মনে করেন দিনের বেলা পড়ার দরকার, ওই সময় তো আলফা ফ্রিকোয়েন্সি হয় না, ওই সময় একটু কোরআন পড়লে, বাংলা অর্থ পড়লেও হবে, অথবা ওই সময় হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে আলফা ফ্রিকোয়েন্সি নিয়ে আসতে পারবেন। তাহলে দিনের বেলা যেই টাইমে নর্মালি আলফা ফ্রিকোয়েন্সি থাকে না, ওই সময় কোরআন পড়ার পরে যদি পড়ি তাহলে কোন ফ্রিকোয়েন্সি পাবো? যদি ওই সময় দেখা যাচ্ছে যে নামাজ পড়লাম তারপরে যদি পড়ি, কোন ফ্রিকোয়েন্সি? আচ্ছা, আরেকটা বুদ্ধি আছে। অনেক সময় মাথায় খুব টেনশন থাকে না, মাথায় খুব টেনশন প্রেশার থাকে না, ওই সময় সেজদায় চলে যাবেন। সেজদায় চলে গেলে দেখবেন যে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ওইখান থেকে আস্তে 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 আপনার টেনশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। টেনশন যখন কমে যাবে তারপরে যদি আপনি পড়েন, পড়াটা কি বেশি মনে থাকবে না কম মনে থাকবে? বেশি মনে থাকবে। আচ্ছা, ইউনিভার্সিটির টিচার কারা কারা হইতে চান? তাদের হাত উঁচু করেন তো। ইউনিভার্সিটির টিচার, আচ্ছা বলি, ইউনিভার্সিটির টিচার হওয়ার বুদ্ধি কি সেটা বলি। আমার বন্ধু তো ওই যে ফেরদৌস যে প্রক্টর, সে কিন্তু অন্যরকম হচ্ছে গবেষণা ধর্মী কাজ করে এবং খুব পরিশ্রমী আলহামদুলিল্লাহ, এবং খুব সৎ। তার সবচেয়ে সেরা বৈশিষ্ট্য খুব অনেস্ট, খুবই হার্ড ওয়ার্কিং, অনেস্ট। যারা ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাদেরকে বলবো, প্রফেসর যারা তারা যা পড়ায় অক্ষরে অক্ষরে তাই মুখস্থ রাখে। ইউনিভার্সিটিতে কিন্তু ক্রিয়েটিভিটির চাইতে বেশি দাম হচ্ছে ফলোয়ার, মানে যেই পড়া পড়াবে স্যার সেইটাই কোয়া লাগবে। আমরা মেডিকেলে যখন পড়তাম, যেই স্যার যেই জিনিসটা পড়াবে তাকে ওইটা বললে খুশি হয়ে যায়, স্বাভাবিক। তা আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাহলে যেই ডিপার্টমেন্টের যারা যেটা পড়াবে ঠিক সেইটাই মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ অসাধারণ কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। আমার স্বপ্ন ব্যবসা করব, কিন্তু মা বাবা চাই বিসিএস ক্যাডার হতে, কি করব? এরকম আছে কারো কারো সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা বলি, শোনেন। বিসিএস দেওয়ার ব্যাপারটা আমি বলি। বিসিএস প্রতি 400 জনে একজনের হয়। 400 জনে কয়জন? একজন। মানে নর্মালি বিসিএস হওয়ার সম্ভাবনাটা পার্সেন্টেজের দিক থেকে কম, পার্সেন্টেজের দিক থেকে। আবার যদি আপনার মনও না চায়, আমি একটা সহজ জিনিস বলি, আপনি যে ব্যবসাটা করতে চান, এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে ব্যবসায় সফল হওয়া যায় না। ব্যবসায় সফল হইতে গেলে প্রথম টাকাটা আপনার নিজে ইনকাম করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হইতে পারে অল্প কিছু সাহায্য, 20-50 হাজার, 1 লাখ, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি কন যে একটা ব্যবসা দেখছি 20 লাখ টাকা দাও, ডিমান্ডের টাকা না আনবো, হারাম। বরকত তো হবেই না, জীবন শেষ, সারা জীবন হচ্ছে বউয়ের টাকা, যে এই যে কি ডিমান্ডের টাকা যে না আছে। কে কে আছে যে যৌতুক টাকা নিয়ে বিয়ে করবে? কে কে আছে? হাত উঁচু করি, আছে কয়েকটা। শোনো, যৌতুকের টাকা নিয়ে বিয়ে করার চাইতে আমি তো বারবার বলি, থালা, ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা, যে যৌতুক ছাড়া বিয়ে করব। সবাই দিবে, বুঝা গেছে? প্রত্যেকে দিবে, প্রত্যেকে বলবে যে না এটা। তা যারা ব্যবসা করতে চায়, শোনো, এখানে একটা জিনিস বলি, ওই নোবেল একটা জিনিস বলে গেছে না, যে ব্যবসা করলে নিজের মালিক নিজে, মোটেই না। ও জিনিসটা হয়তো বুঝে না, আমি বুঝাই দেই। ব্যবসা যে করে সে জানে না তো, আমি একটু বলি। ব্যবসায়ী যারা 24 ঘন্টা মাথায় অ্যাক্টিভ রাখা লাগে, এত সস্তা ব্যবসা। ব্যবসা তুমি করবা, তুমি মনে করতেছো তুমি একটা জিনিস বিক্রি করছো, মানুষ নিয়ে যায় যদি দেখে খারাপ, তোমার নামে কি ভালো কথা কবে? সব সময় তোমাকে হচ্ছে জনগণ, কাস্টমার কি চায় সেটার সার্ভিস দিতে হবে। অনেকে মনে করে না যে আমি হচ্ছে যে মালিক। শোনো, আমি একটা জিনিস বলি, তোমরা যারা এখানে আসো না, মনে হয় না যে আমি যদি কলেজের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হই, অনেক পাওয়ার। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখতেছে ভিসি স্যারের খুব পাওয়ার, ভিসি স্যার দেখতেছে ওনাকে যারা নিয়োগ দিচ্ছে তাদের খুব পাওয়ার, ওনারা দেখতেছে এমপিদের পাওয়ার, এমপিরা দেখতেছে মন্ত্রীদের পাওয়ার, মন্ত্রী দেখতেছে প্রাইম মিনিস্টারের কাছে কোনো দামে নাই। হাসিনার অবস্থা হলে তো শেষ। আর এরা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যখন বিদেশে জাতিসংঘে যায়, ইউনূস স্যার বাদে, এদের দেখিয়ে মনে করেন, আমি তো দেখে কথা কইলাম, সবার সাথে বন্ধুত্বপূর্ণ না। তা ওইখানে মনে করেন যে 100টা দেশে, 150টা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে, দেখবেন যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান আছে নিজে যা সেলফি তুলবে, বুঝতেছেন? তা ওই মূর্খ রাষ্ট্রপ্রধান ওইটা দাম দেয় কেউ? ওর অবস্থা ওইখানে যায়, ওই যে একেবারে কিছু আছে না, যে কেউ কথা কয় না, মাথার মধ্যে কিছু থাকেও না, ওর বুদ্ধি শুদ্ধিও কম। ওই রাষ্ট্রপ্রধানের অবস্থা যায় ওইখানে গবেট টাইপের হয়ে যায়, ইডিয়েট। তার মানেটা কি বুঝাইলাম? মানেটা বুঝাইলাম, আপনি যেই কাজটাই করেন পৃথিবীতে, আপনি একেবারে শাহেনশাহ মালিক এটা বলে কিছু নাই। পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি ইথিক্স মেনে, মোরালিটি মেনে, ধর্মীয়ভাবে যে নিয়ম কানুন আছে সেইটা মেনে ঠিকভাবে কাজ করলেন, এবং কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব
এইটা দিয়ে আমি সৎভাবে উপার্জন করব, জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো, মুখ করবো, বিশ্বাস করেন দুনিয়া এটা নাই। এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি হয়েছে। আপনি দেখেন জিনিসটা চিন্তা করে দেখেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ নেয় না, এটা সবচেয়ে দুঃখ। এই যে আপনি আমি জাস্ট একটা জিনিস বলি, পলিটিক্যাল কথাবার্তা আমি নর্মালি বলি না, কিন্তু জাস্ট একটা জিনিস দেখেন যে একটা ট্রাইব্যুনাল বানাইলো, ওই ট্রাইব্যুনালে বিচার চলতেছে, ও আল্লাহ ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে। আপনি বুঝতেছেন? মানে আপনি অন্যের জন্য খাল করছেন, ওইটা নিজে পড়ছেন। এর থেকে সেরা এক্সাম্পল আর কি আছে? তার মানে এইটাই বাস্তবতা, এইরকমই হয়। তা প্রত্যেককে বলবো যে জীবনে অসাধারণ কিছু করতে চাইলে রেগুলার হচ্ছে আপনার ব্রেন পরিষ্কার, প্রত্যেক দিন আলফা ফ্রিকোয়েন্সিতে পড়া, আর থিটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রাতে ঘুমানোর আগে আমি ওইটা হয়ে গেছি, এই চিন্তাটা রাখা। আব্বা আম্মার সাথে সবসময় কানেকশন ভালো রাখা। যারা ওই যে ভার্সিটির টিচার হতে চান তাদের প্রত্যেককে বলবো টিচারদের অনুসরণে থাকতে হবে, টিচাররা যেভাবে বলে, কারণ আপনি হইতেই চাচ্ছেন ওইটা। আর নিজে যদি কিছু করতে চান সেইটার জন্য অন্যরকম বৈশিষ্ট্য, অন্যরকম পরিশ্রম, হ্যাঁ এটা আছে। যদি আপনি মন চায় যে আমি ওইরকম কিছু করবো, তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আমি প্রথম যে কথাটা বলছিলাম, দুইটা সুইচ বন্ধ করতে বলছিল না, একটা ছিল বর্তমান মানে অতীতের সুইচ, একটা ভবিষ্যতের, আর বর্তমানটাকে কাজে লাগানো, ঠিক না? যখন পড়তে বসবেন কয় মিনিট পড়তে বসার টার্গেট নিয়ে বসবেন? 1 মিনিট। কয় মিনিট? ব্রেনের জন্য সবচেয়ে সেরা খাবার কি? মধু। শক্তি লাগতেছে না, একটা স্যালাইন খাইলেন, আর কি খাবেন? খেজুর। তারপরে একটু চোখ বন্ধ করে রাখবেন, একটু চোখ বন্ধ করে একটু রাখবেন, চোখ বন্ধ করে। আচ্ছা, যে কোনো জিনিস পড়ার সময় কি করবেন? পড়ার সময় লিখবেন, পড়ার সময় অবশ্যই লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, প্রত্যেক দিন পড়া রিভিশন দেন কারা কারা? হাত উঁচু করেন। রিভিশন, এই যে এইটা হচ্ছে মূল সমস্যা, বুঝে গেছি। শুনেন, আপনার সব ঠিক আছে, আমি যা দেখলাম তো চেক আপ করে দেখলাম সব ভালো, একটা জায়গায় ডিস্টার্ব, ব্রেইনে সমস্যা। আমাদের শরীরের জন্য যেমন ব্রেন, পড়াশোনার জন্য মানে যতগুলো সিস্টেমই আপনি আনেন। আচ্ছা, মনে করেন আমাদের গোটাল জীবনটার দাম যদি 1 হয়, তার সাথে একটা শূন্য দিলে 10 হবে না? তারপরে আরেকটা দিলে 100, 1000, 10,000। একটা যদি বাদ দেয় তাহলে বাকি কত? শূন্য না? আপনার পড়াশোনার ক্ষেত্রে ওই একটা হচ্ছে রিভিশন। পড়াশোনার ক্ষেত্রে একটা কি? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হার্ভার্ড বিজনেস স্কুল ওরা সবচেয়ে বেশি গবেষণা করছে, এই জন্য ওদের তথ্যগুলো বেশি। ওরা বলছে যে একটা স্টুডেন্টের 100% যে পড়ার টাইম, তার মধ্যে 70% টাইম, ওরা বলছে মূলত 80%, কিন্তু আমি এটা বলি 70 থেকে 80% টাইম হচ্ছে রিভিশন। তার মানে আপনি একদিনে যা পড়েন, একদিনে যদি আপনি 10 ঘন্টা পড়েন, রিভিশন কয় ঘন্টা? বুঝেন নাই আমার কথা? আপনার প্রত্যেকটা স্টুডেন্টের 70% টাইম ওরা বলছে রিভিশন দিতে। কি দিতে? তাহলে আপনারা যারা আছেন এখানে, দিনে যদি 10 ঘন্টা পড়েন, রিভিশনের জন্য টাইম কয় ঘন্টা? এটা কেউ বিশ্বাস করে ভাই রিভিশন এটা? হ্যাঁ, যারা কোরআনের হাফেজ হয় না, ওরা খালি রেগুলার রিভিশন দেয়। শুনবেন, সকালে রিভিশন, রাতে ঘুমার আগে রিভিশন, দুপুরে রিভিশন, অল টাইম রিভিশন। হাফ পারা হয়েছে পড়া, ওটা রিভিশন। 1 পারা হইলো আবার হাফ পারা রিভিশন। 1.5 পারা পড়লে 1 পারা রিভিশন, 2 পারা পড়লো 1.5 পারা। তার মানে যা কিছু পড়ছে কন্টিনিউয়াস রিভিশন রিভিশন রিভিশন। আপনারা এখন থেকে 1 নাম্বার স্টুডেন্ট হবেন যদি রেগুলার রিভিশন দেন। তা 70% তো অনেকে দিবেন না, আমি আপনাদের জন্য বলি প্রত্যেক দিন প্রথম থেকে এখন থেকে অন্তত 20% টাইম রিভিশন দিবেন। কত পার্সেন্ট? তাহলে বলেন তো 10 ঘন্টা পড়লে কয় ঘন্টা রিভিশন? কয় ঘন্টা? আচ্ছা, কোন 2 ঘন্টা দিবেন সেটা বলি। রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা, রাতে ঘুমানোর আগে। সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা, সকালে ঘুম থেকে উঠে। বলেন তো রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে, ওই সময় কিন্তু 2টা ফ্রিকোয়েন্সি পায়, আলফা এবং থিটা, আলফা থিটা। ওই সময় পড়া ভালো রিজার্ভ হবে। আর বাকি যে টাইম আছে প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 মিনিট 10 মিনিট। তাহলে বলেন তো রাতে ঘুমানোর আগে কতক্ষণ রিভিশন? সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক ঘন্টায় কয় মিনিট? প্রত্যেক ঘন্টায় 5 থেকে 10 মিনিট। মেয়েরা যে ভালো করতেছে, মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে, এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত। শোনেন, মেয়েদের যে ব্রেইন আছে না, এইটা অ্যানালাইসিস করছে ব্রেইন আলাদা করে, এমআরআই মেশিন দিয়ে, ইজি আছে, ইলেকট্রোএনকেফালো কি বলে, সেফালোগ্রাম বললে হয়, হ্যাঁ, ইজি যে আছে, এইটা করে দেখা যায় মেয়েদের কথা বলার যে সেন্টার, এইটা ছেলেদের সে ডেভেলপ।
যতগুলো সেন্টার আছে মেয়েদের ছেলেদের, তার মধ্যে কথা বলার সেন্টার মেয়েদের ডেভেলপ। আচ্ছা বলেন তো, মেয়েরা কি তুলনামূলক কথা বেশি বলে না কম? বেশি। তার মানে ব্রেন যা বলে ঠিক বলে, ব্রেন যা বলে ঠিক। আচ্ছা, মেয়েদের কথা বলার সেন্টার বেশি ডেভেলপ, এই জন্য মেয়েরা কথা বেশি বলে। আচ্ছা, মেয়েদের লবণ তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি খায় না কম? বেশি খায়। আচ্ছা, কারণটা কি বলি? ছেলেদের মেয়েদের মধ্যে ব্লাড প্রেশার মেয়েদের কি বেশি থাকে না কম? ব্লাড প্রেশার মেয়েদের কম থাকে, ব্লাড প্রেশার কম। কারণ মেয়েরা বাড়িতে কাজ করে, আর ছেলেরা তো বনে জঙ্গলে পশু শিকার করতো আগে, এই জন্য ছেলেদের প্রেশার বেশি, মেয়েদের প্রেশার কম। মেয়েদের প্রেশার যে কম, শরীর এখন তো আর কাজ কাম ছেলেদেরও নাই মেয়েদেরও নাই। কি বনে জঙ্গলে যাওয়া লাগে নাকি যে হরিণ শিকার করে আনবো? নাই, গরু গোস্ত আছে, খাসির মাংস আছে, রান্না করি খায় বলে। তা মেয়েদের হয়েছে কি, এখন ওই যে প্রেশার যে কম, সেই প্রেশারটা ম্যানেজের জন্য দেখা যায় মেয়েরা হয়তো লবণ জাতীয় খাবার বেশি খাবে। মেয়েরা যে কোনো চাটনি আচার টাচার এলে কি ছেলে বেশি খায় না মেয়ে? কে খায়? মেয়েরা বেশি খায়। এই যে মেয়েরা বেশি খাইলো কেন? কারণ লবণের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি থাকলে প্রেশারটা একটু স্বাভাবিকভাবে একটু ভালো থাকে, তখন মেয়েদের ভালো লাগে। মেয়েদের যে জিন মানে ক্রোমোসোম আছে না, সেই ক্রোমোসোম কিন্তু দুইটাই ডাবল এক, একটা এক্স আর একটা এক্স, আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই। মেয়েদের যে ক্রোমোসোম সেইটার তুলনায় ছেলেদের যে ক্রোমোসোম ওয়াই যেটা, সেটা কিন্তু ছোট। এই জন্য ধরা যাক ছেলেদের, ধরা যাক এই যে ওই যে মোবাইল আছে না, কয় না যে 256 গিগাবাইট ক্যাপাসিটি, মেয়েদের হচ্ছে 512। তাইলে পড়া মনে রাখার ক্যাপাসিটি কি ছেলেদের বেশি থাকবে না মেয়েদের? মেয়েদের। পড়া মনে রাখার দক্ষতা মেয়েদের বেশি। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা আবার মেয়েরা মন খারাপ করা যাবে না, প্রত্যেকের জাত যেটা শক্তি, ক্রিয়েটিভ থিঙ্কিং তুলনামূলক ছেলেদের বেশি থাকবে। আচ্ছা, এটা বলি আগে, ওই যে 1991 সালে একটা মিটিং হচ্ছিল, খেয়াল আছে? আমেরিকার সেক্রেটারিদের মধ্যে, ওই যে বলছিলাম যে ওইখানে বলছিল যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং, এইটা সামনের দিনগুলো সবচেয়ে বেশি দামি হবে। তা দামি হবে তার মানে সামনের দিনে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটা জিনিস কিভাবে হইতে পারে, এইটার প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এই দক্ষতাটা যাদের বেশি থাকবে সে সামনে অসাধারণ কিছু হইতে পারবে, ওই লোকগুলো সেরা হবে। তাইলে প্রত্যেকের একদম শেষের দিকে চলে আসছি, আমরা প্রত্যেকে ঘুমাইতে যাব তাড়াতাড়ি না দেরিতে? প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, ব্রয়লার মুরগি থেকে যদি ওই যে ক্ষতিকর উপাদান থেকে যদি বাঁচতে চাই, তাইলে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে কিনা? বলতে হবে না? আচ্ছা, বাচ্চা কাচ্চা সবসময় যদি আশেপাশে থাকে সবাই মিলে, তাইলে অক্সিটোসিন তৈরি হবে না? এটা রক্তের জন্য ভালো না খারাপ? আর যে যেটা হইতে চাই ওইটাকে লিখে ফেলবো কি ফেলবো না? ওইটা যদি লিখে ফেলি, ওইটা কি হইতে চাই না হয়ে গেছি? হয়ে গেছি। কোন কালি দিয়ে লিখবো? নীল কালি দিয়ে লিখবো। আর প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যে কোনো টেনশন অ্যাংজাইটি যেই অবস্থায় থাকি না কেন, বুক ভরে শ্বাস নিব এবং শ্বাস ছাড়বো, ইনশাআল্লাহ অসাধারণ কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।